মনে করো আমি তোমাদের এর আগে যেমন অক্ষ এঁকেছিলাম, এবং তোমরা কিন্তু এটা জানো যে আমরা এটাকে এক্স অক্ষ ধরি, এটাকে ওয়াই অক্ষ ধরি, এবং যদি তৃতীয় কোনো একটা অক্ষ থাকে, সেই তৃতীয় অক্ষটা কি এই বিন্দুতে, যে বিন্দুতে এই অক্ষ দুটো মিলিত হয়েছে মূল বিন্দুতে, এরা এমন একটা অক্ষ আসবে, তৃতীয় অক্ষটা, যেটা এই দুটো অক্ষের সাথে কিন্তু লম্ব হবে, যেটাকে আমরা খাতায় যখন আঁকতে গিয়েছিলাম তখন কিন্তু এরকম একটা দাগ দিয়ে তৃতীয় অক্ষ বুঝিয়েছি। তো আমি যদি তৃতীয় অক্ষটা এভাবে তোমাদেরকে যেহেতু এঁকে দেখাইছি, আমরা আসলে একটু দেখার চেষ্টা করি একটু অন্যভাবে। আজকে আমরা অক্ষগুলো একটু অন্যভাবে দেখবো। সেটা হলো যে ধরো এরকম একটা বস্তু তোমাকে দেওয়া আছে। এখন এই বস্তুটা এটা যদি এক্স অক্ষ হয় এবং এই বস্তুটা যদি এইভাবে ঘুরতে থাকে, অর্থাৎ এক্স অক্ষটাকে অক্ষ হিসেব ধরে সে যদি এভাবে ঘুরতে থাকে, যেভাবে আমার কলমটা ঘুরতেছে, এখন এই বস্তুটা যদি এইভাবে রোটেট করতে থাকে, আমার এক্স অক্ষ যদি এটা হয়, কলমটা হয়, আর এই বস্তুটা যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে এই বস্তুটার যে জড়তার ভ্রামকটা আমি পাবো, সেই জড়তার ভ্রামকটাকে আমি বললাম যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষকে কেন্দ্র করে যে জড়তার ভ্রামক, সেটাকে আমরা বললাম আইএক্স। এটা হলো এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। ঠিক আছে? তো এক্স অক্ষের সাপেক্ষে এই বস্তুটার জড়তার ভ্রামকটাকে আমি কি বলবো? আইএক্স। আচ্ছা, এবার এই বিন্দুতে আমি যদি ওয়াই অক্ষটা আঁকি, দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরা কিন্তু পরস্পর লম্ব। আমি এটাকে এমন ভাবে আঁকলাম যে এরা মনে হয় যে শুয়ে আছে। ব্যাপারটা হলো এরকম যে, লক্ষ্য করো আমার এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। আমি এটাকে কি করলাম? এভাবে শুয়ে দিলাম। জাস্ট এভাবে ছিল, আমি এটাকে কিন্তু এভাবে জাস্ট শুয়ে দিলাম। তো তোমরা এখন যেভাবে দেখতে পাচ্ছ, বিষয়টা কিন্তু এখানে এভাবে আছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর লম্ব। আমি এটাকে জাস্ট শুয়ে দিলাম। শুয়ে দিলে তারা কিন্তু এভাবে থাকে। তাদের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল 90 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয় না। তাদেরকে আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি। তো যদি এরকম হয় যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি এভাবে থাকে, এটা যদি তাদের মূলবিন্দু হয়, এই বস্তুটা যখন আমি এক্স অক্ষটা এখানে এঁকেছিলাম, তখন এক্স অক্ষের সাপেক্ষে সেই বস্তুটা যখন ঘুরছিল, তখন তার জড়তার ভ্রামক আমি আইএক্স পেয়েছি। এবার যখন এই বস্তুটা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরবে, অর্থাৎ এইভাবে যখন রোটেট করবে, ধরো ওয়াই অক্ষটা এখন এইভাবে আছে, এখন এই বস্তুটা যদি এইভাবে রোটেট করে, ধরো এই যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, তাহলে কোন একটা বস্তু যদি এইভাবে ঘুরতে থাকে, তাহলে সেটা হলো এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তার একটা জড়তার ভ্রামক থাকবে। ঠিক সেই বস্তুটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, তাহলে তার একটা জড়তার ভ্রামক থাকবে। তো যদি আমরা ঠিক এই একই বস্তুটারই ওয়াই অক্ষ বরাবর যদি ঘুরতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি জড়তার ভ্রামক ধরি আই ওয়াই, তাহলে একই সাথে এক্স অক্ষ বরাবর আবার ওয়াই অক্ষ বরাবর যদি কোন একটা বস্তু ঘুরতে থাকে, তাহলে বিষয়টা কেমন দেখায়? তোমরা একটু বলো যে একই সাথে এক্স অক্ষ বরাবর ঘুরতেছে, আবার ওয়াই অক্ষ বরাবর ঘুরতেছে, এটা আসলে কেমন দেখায়? মানে আমি থিঙ্কিংটা আসলে কিভাবে করতেছি? বিষয়টা হলো এরকম যে, যদি এরকম মনে হয় যে দুটো অক্ষ সাপেক্ষে সে ঘুরতেছে, তাহলে ব্যাপারটা হলো এরকম, চিত্রটা সে এইভাবে ঘুরতেছে, অর্থাৎ সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, অর্থাৎ সে একবার উপরের দিকে উঠতেছে, আবার সে কি করতেছে? ডানেও যাচ্ছে। যদি সে একবার উপর দিকে উঠে, তাহলে সে এক্স অক্ষের সাপেক্ষে ঘুরবে, আবার যখন সে ডানে যাবে তখন সে ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরবে। যে ওই একই বস্তুটা যখন এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে তখন এভাবে ঘুরবে, আবার ওয়াই অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে তখন এভাবে ঘুরবে। দুটো অক্ষের সাপেক্ষে যদি একসাথে ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা আসলে ঘুরবে কিভাবে? ঘুরবে এমন ভাবে, সে একবার উপরে উঠবে এবং ডানে যাবে, আবার নিচে নামবে, বামে আসবে, অর্থাৎ সে ডানে যাবে আবার উপরে উঠবে, নিচে যাবে আবার বামে আসবে, অর্থাৎ সে সব দিকটা কভার করবে, এমন ভাবে কভার করবে যেন সে কখনো মনে হবে যে সে এক্স অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, আবার তুমি অন্যভাবে দেখবে যে ওয়াই অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে। এরকম দুটো অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে, তাহলে অ্যাকচুয়ালি এই বস্তুটা কোন অক্ষের সাপেক্ষে ঘুরতেছে,
অ্যাকচুয়ালি সেই বস্তুটা যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সেটা হলো, আমি যদি তৃতীয় একটা অক্ষ আঁকি, যে অক্ষটা হলো এই দুটো অক্ষের সাপেক্ষে লম্ব, যেটাকে আমরা বলতেছি জেড অক্ষ, তাহলে এরকম যদি হয় যে কোনো একটা বস্তু এক্স এবং ওয়াই এই দুটো অক্ষের সাপেক্ষে যদি ঘুরতে থাকে, তাহলে এই বস্তুটা অ্যাকচুয়ালি এই জেড অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। তাহলে আমরা কথাটাকে যদি এভাবে বলতে থাকি যে জেড অক্ষের সাপেক্ষে যদি কোনো একটা বস্তু ঘুরে, তাহলে সেই এই জেড অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা পাওয়া যাবে সেটা ইজ ইকুয়াল টু হবে হলো এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির সমান। এটা হলো লম্ব অক্ষ উপপাদ্য। তো এই কথাটাকে আমরা একটু কিভাবে বোঝার চেষ্টা করি, এই জিনিসটি একটু প্রমাণ করার চেষ্টা করি। ধরো আমি ছবি লিখতে পারি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো জেড। ধরো এখানে একটা বস্তু আছে, যে বস্তুটা ভর হলো এম। এখন এই এম ভরের বস্তুটা যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে এম থেকে এক্স এর যে দূরত্বটা হবে লম্ব দূরত্বটা, যেহেতু আমি বাঁকা করে আসছি এবং এক্স অক্ষের উপর যদি কোনো কিছু লম্ব হয় তাহলে সেটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে এম বিন্দু থেকে বা এম ভরের কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে যদি এক্স এর উপর কোনো একটা লম্ব টানি, তাহলে সে কিন্তু ওয়াই অক্ষের সমান্তরালে আসবে। এই দূরত্বটা কত? এই দূরত্বটা হলো ওয়াই। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর যে জড়তার ভ্রামকটা পাবো সেটা হবে কি n ইনটু ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স অক্ষের উপরে লম্ব হবে যে রেখাটা সেটা কি ওয়াই অক্ষের রেখা, মানে সেটা কি ওয়াই মানটা বোঝাবে। আবার এই এম ভরের বস্তুটা যদি এই ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে সেক্ষেত্রে এই এম ভর থেকে ওয়াই অক্ষের পর্যন্ত যে দূরত্ব হবে সেটাকে আমরা কি বলি? এক্স বলি না? তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি হবে? এম এক্স স্কয়ার হবে। আচ্ছা, যদি এটাই হয় তাহলে এখন আসো আমরা জানতে চাই যে এই এম ভরের বস্তুটা যদি জেড অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রামকটা হবে। তো এম ভরের বস্তুটা যদি জেড অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে এম থেকে জেড পর্যন্ত আমি একটা দূরত্ব নিব না? এম থেকে জেড পর্যন্ত যে দূরত্ব সেটা কি হবে? জেড হবে। এম থেকে জেড পর্যন্ত যে দূরত্ব সেটা যদি হয় জেড, তাহলে জেড ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাচ্ছি। এই ছবিটা কি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বোঝাচ্ছি। এই বিন্দু থেকে মূল বিন্দু যে দূরত্ব, এটা কিভাবে এটা হলো, লক্ষ্য করো আমি এখানে x অক্ষ রেখেছি, এটা হলো y অক্ষ রেখেছি। বিষয়টা হলো এরকম, এখানে m বিন্দুটা অবস্থান করতেছে, এটা হলো y, এটা হলো x। তাহলে এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কত হবে? অতিভুজ হবে না? তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে z = আমরা এটা বলতে পারি না? এক্স্যাক্টলি। তাহলে আমরা z = এই কথাটা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে z এটা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা চলো যে iz টা কত হবে? iz হবে mz²। অর্থাৎ এটা হলো গিয়ে তোমার z অক্ষের সাপেক্ষে অ্যাকচুয়ালি বস্তুটা ঘুরতেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে mz² মানে হলো কি x² + y²। তাহলে এখান থেকে আমরা আসি mx² + my²। তাহলে আমরা অ্যাকচুয়ালি iz = বলতে পারি mx² কি পেয়েছি? iy, আর my² কি পেয়েছি? ix। তাহলে আমরা এখান থেকে ix + iy এটা বলতে পারি। অর্থাৎ এটা হলো আমার লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী আমরা এটা প্রমাণ করলাম যে যদি কোনো একটা বস্তু দুটো অক্ষের সাপেক্ষে একই সাথে ঘুরে, তাহলে ওই দুটো অক্ষের সাথে লম্ব এরকম কোনো একটা অক্ষ যদি আঁকা হয়, তাহলে সেই অক্ষের সাপেক্ষে যদি বস্তুটাকে ঘোরানো হয়, তাহলে পূর্বের যে দুটো অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছিল সেই দুটো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি সমান হবে।